একটা ম্যাচ থেকে পরের ম্যাচ খেলার আগে আসলে আদর্শভাবে কত ঘন্টা বা কয় দিনের একটা ছুটি প্রয়োজন? সায়েন্স বলে 72 ঘন্টার একটা গ্যাপ প্রয়োজন দুটো ফুটবল ম্যাচ পুরোপুরি খেলার ফাঁকের সময়। কিন্তু ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। তার উপরে তারা রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলেছে 120 মিনিট প্লাস টাই ব্রেকার, এবং সে কারণে ম্যানচেস্টার সিটি এফএ কাপের সেমিফাইনালে জেতার পরও চরম বিরক্ত তাদের কোচ পেপ গুয়ার্দিওলা, যিনি ম্যাচের পরে বলেছেন, আজ আমাদের খেলতে হয়েছে, এটা কোনোভাবেই মানা যায় না, এটা অসম্ভব, ফুটবলারদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা মোটেই স্বাভাবিক নয়। এবং ম্যানচেস্টার সিটির খেলার মধ্যেও কিন্তু গতকালকে এই জিনিসটা আসলে ফুটে উঠেছে, যে ম্যানচেস্টার সিটিকে আমরা সহজ সাবলীল ফুটবলটা খেলতে দেখি, সেই জায়গাটা থেকে তারা আসলে পিছিয়ে ছিল। বার্নার্ডো সিলভা তিনি ম্যাচ শেষেও কিন্তু এই জিনিসটা বলেছেন যে আমরা লাকি যে এই ম্যাচটা 120 মিনিটে যায় নাই। এই কথাটাতে কিন্তু ক্লিয়ার 90 মিনিটস, এরপর 30 মিনিটসে যদি ম্যাচটা চলে যেত, ওখানে যদি হচ্ছে বার্নার্ডো সিলভা লাস্টে গোলটা না করতেন, ম্যানচেস্টার সিটির জন্য আরো টাফ হতো। এবং ফুটবলারদের শরীরী ভাষাতেও কিন্তু সেই জিনিসটা আসলে ফুটে উঠছিল। চ্যাম্পিয়ন্স লিগের একটা হাই ইন্টেন্সিটির ম্যাচ, সেটা আপনি টাই ব্রেকারে যে হেরেছেন, এরপর মানসিকভাবে বিপর্যস্ত, সেই বিপর্যয় কাটানোর জন্য আপনি সেভাবে টাইমও পাননি। মানে ফুটবলের যেই কথাটা আপনি বলেন 72 ঘন্টা রিকভার করতেই লাগে সবকিছু মিলিয়ে পরের ম্যাচটা খেলার আগে। এবং আপনি দেখেন এফএ কাপের আরেক সেমিফাইনালে কে আছে? আছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং কভেন্ট্রি সিটি, আর চেলসি ছিল। এরা তো কেউ চ্যাম্পিয়ন্স লিগে খেলে নাই। পেপ গার্দিওলা সেই কথাটাই ম্যাচ শেষে বলেছেন যে তারা তো কেউ চ্যাম্পিয়ন্স লিগে খেলে নাই, তো আমাদের ম্যাচটা যে শনিবারে ফেলা হয়েছে তার পেছনে কারণ কি? তখন তিনি জবাব পেয়েছেন যে ব্রডকাস্টারদের জন্যই এই ম্যাচটা শনিবারে রাখতে হয়েছে। ইনফ্যাক্ট বলছেন যে ম্যাচটা একদিন পিছিয়ে দিলেও তো কোনো কিছু হতো না, কোনো ক্ষতি হতো না। গতকালকে ম্যাচটা যদি আজকে হতো আপনার, এমন তো না যে এক স্টেডিয়ামে হচ্ছে, বাট ওই ব্রডকাস্টার ইস্যুস কিন্তু ইংলিশ মিডিয়ায় বা হচ্ছে ইংলিশ মিডিয়া তো না, ইংলিশ ফুটবলে বা বাইরের ইউরোপের টপ 5 ফুটবলে কিন্তু সেটাকে অনেক প্রায়োরিটি দেওয়া হয়। ওয়েম্বলিতে শেষ পর্যন্ত চেলসিকে টপকে গেছে ম্যানচেস্টার সিটি একেবারে শেষ মুহূর্তের গোলে। বার্নার্ডো সিলভার ওই গোলটা আর চেলসি আটকাতে পারে নাই, এবং ওই গোলটাই নিশ্চিত হয়েছে আরও একটা এফএ কাপের সেমিফাইনালে যাচ্ছে পেপ গুয়ার্দিওলার দল। প্রিমিয়ার লিগের টাইটেলের জন্য তারা ছুটছে, এরপরে এফএ কাপের ফাইনালেও তারা। এফএ কাপের কিন্তু ব্যাক টু ব্যাক দুবার ফাইনালে পৌঁছালো ম্যানচেস্টার সিটি, এবং ম্যানচেস্টার সিটির ক্লাব ইতিহাসে সব মিলে তারা 3বার এই ঘটনাটা ঘটিয়েছে। এবারেরটা সহজে ব্যাক টু ব্যাক ফাইনালে চলে যাওয়া। এই জায়গাটা কি দেখেন, ম্যানচেস্টার সিটির তো এইটা ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ থেকে তারা যেহেতু ছিটকে গেছে, লিগের রেসে তারা রয়েছে, আর কোনো কিছু কিন্তু ছিল না। কিন্তু এই ম্যাচটাও চেলসি তারা আনলাকি, মানে ম্যানচেস্টার সিটির ওই ফ্যাটিকটা চেলসি কিন্তু শুরু থেকে কাজে লাগিয়েছে। কিন্তু চেলসি কাজে লাগাতে পারলো ম্যাচের আপনার কন্ট্রোল বা হচ্ছে গিয়ে অ্যাটাক ভার্সেস পাল্টা অ্যাটাক। আপনি যদি ফার্স্ট হাফটাও দেখেন, সেখানে ম্যানচেস্টার সিটির থেকে চেলসির অন টার্গেটে শট ছিল বেশি, 3টা শট, কিন্তু নিকোলা জ্যাকসন আমার মনে হয় দেখুন এই জায়গায় চেলসির প্রথম এবং প্রাথমিক লক্ষ্য ছিল ফার্স্ট হাফে যেহেতু তারা গোল করতে পারে নাই, তারা ম্যাচটাকে এক্সট্রা টাইমে নিয়ে গেলে তাদের জন্য হয়তো অনেকটুকু সুবিধা হতেই পারতো। কিন্তু এই জায়গায় ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে গেছে রেফারির একটা ডিসিশন, যেখানে একটা পেনাল্টি হয়তো পেতে পারতো চেলসি। কোল পালমার একটা ফ্রি কিক নিয়েছিলেন, জ্যাক গ্রিলিশের হাতে বলটা লেগেছে, হাতে লেগে বল গেছে গোলকিপারের কাছে, সাইড নেটের ওই জায়গার কাছাকাছি, এবং এখান থেকে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন নাই। এবং এটা কিন্তু পরে ভিআরও হচ্ছে চেক করা হয়েছে, ভিআরএ চেকের পরও রেফারি তার ডিসিশনেই অনড় থাকে। ম্যাচ শেষে আমরা দেখেছি পচেত্তিনো তিনি রেফারির সাথে বারবার কথা বলছিলেন, এটা নিয়ে বোঝাই যাচ্ছিল যে বিরক্তিটা প্রকাশ করছেন তিনি। বাট ইজ দ্যাট আ পেনাল্টি? দেখুন এইটা তো পেনাল্টি হওয়ার কথা, মানে আমি যতটুকু ফুটবল যতটুকু যা বুঝি তাই সেই হিসাবে তো পেনাল্টি হওয়ার কথা। এখন ভিএআর কেন পেনাল্টি দেয় নাই সেই হিসাবেও আমি বলতে পারি যে কেন তারা পেনাল্টি দেয় না, মানে তাদের কাছে কি কি মনে হতে পারে। প্রথমত আপনার হাতে যদি ওইভাবে বল লাগে, আপনার এক্সটেন্ডেড হাত, তাও আবার মানে আপনার শরীরের সাথে না, এইখানে আপনার হাত, সেখানে আপনার লেগেছে, এটা হিসাবে পেনাল্টি হওয়ার কথা ল অনুযায়ী। কিন্তু এখানে রেফারি বোধ হয় ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখেছেন। কিভাবে দেখতে পারেন যে গ্ল্যান্সিং যে ব্যাপারটা আছে, মানে এখান থেকে গিয়ে বলটার খুব বেশি ডিরেকশন চেঞ্জ হয় নাই বা কিছু হয় নাই, এবং ছুঁয়ে গেছে, ডিফ্লেক্টেড না, বরং ওইটা ছিল গ্ল্যান্সিং একটা ব্যাপার, চলে যাওয়া এইভাবে। তো ওই দিক থেকে হয়তো ভিএআর এর কাছে পরে মনে হয়েছে, যেহেতু রেফারি প্রথমে দেন নাই পেনাল্টি, তাদের কাছে বোধহয় মনে হয়েছে যে ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর এটা না। কিন্তু ব্যাপারটা আসলে মানে চেলসির জন্য প্রচণ্ড হতাশার, তার চেয়েও বেশি হতাশার সম্ভবত তাদের গোল করতে না পারা, স্পেশালি জ্যাকসনের একেবারেই মানে গোলের সামনে গেলে তার আসলে কি হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়। দেখেন জ্যাকসন যে
মিসটা করলো, আপনি ফার্স্ট হাফে সেই মিসটার কথাই কিন্তু পার্টিকুলারলি সবচেয়ে বড় ইম্প্যাক্টটা পড়েছে ম্যাচের মধ্যে, যখন যেহেতু শেষ পর্যন্ত চেলসি হেরে গেছে। সেখানে আপনি কনর গ্যালাগারের কাছ থেকে দারুণ একটা আপনি থ্রু বল পেলেন, লাস্ট ম্যানকে আপনি কাটিয়ে গেলেন, সামনে গোলকিপার আপনি তাকেও কাটিয়ে গেলেন, এরপর আপনি হচ্ছে কেন এত সময় নেবেন? সমস্যাটা বোধহয় এখানেই হয় যে ধরেন আপনি যখন এখানে আর গোলকিপার আপনার সামনে, আপনি একা, আপনার সামনে অনেক কিছু স্পেস আছে, তো আপনি বোধহয় তখন অনেক বেশি চিন্তা করতে গিয়ে ব্যাপারটা ওভার থিঙ্কিং এর পর্যায়ে নিয়ে যান এবং তারপরে সিদ্ধান্তটা ভুল হয়। মানে এই ব্যাপারটা কোনো দিক থেকে আমাদের বলে দেয় যে চেলসির এই টিমটার যারা ফরওয়ার্ডও রয়েছেন তাদের আসলে ম্যাচুরিটির যে ব্যাপারটা। আরেকটা সমস্যা চেলসি ধরতে পারেন, আপনি দেখেন শেষের 8টা মিনিট যখন অ্যাডেড টাইম দেওয়া হলো ম্যাচ শেষে, চেলসি ওই সময় এটাকেই উঠতে পারলো না। একটা ফ্রি কিক তারা পেলো, একটা কর্নার তারা পেলো, সেটা কই দিয়ে তারা মারলো, মানে অপচয় কাকে বলে। মিখাইলো মুডরিক তিনি লাস্ট কর্নারটা নিয়েছিলেন। এর আগে কোল পালমার গতকালকের ম্যাচে তিনি খুবই বিরক্ত ছিলেন, ফাইন, তার একটা থ্রু বল ভালোভাবে কাজে লাগাতে পারেনি। ওই লাস্টের 8 মিনিটের কথা যখন বলছেন, তখন সে সামনে একটা বল পাস দিয়েছে, সেটা আবার ঘুরে, তখন সময় নাই, এটা আবার ব্যাক পাস হয়ে পেছনে চলে আসছে। এবং দেখেন যে ম্যান সিটির শার্পনেসের অভাব এই ম্যাচে পুরোপুরি ফুটে উঠেছে, এবং ম্যান সিটির প্লেয়াররাও জানেন তারা এই ম্যাচে হাবিজাবি ফুটবল খেলে তারা পরের রাউন্ডে উঠে গেছেন, তারা উতরে গেছেন। মানে এখানে একটা বড় তাদের প্লাস পয়েন্টটা যেটা হয়েছে, জ্যাক গ্রিলিশের জায়গায় ডোকু নামার পরে গেম চেঞ্জ হয়েছে, গেমটা চেঞ্জ হয়েছে, সেখান থেকে কেভিন ডি ব্রুইনার দারুণ একটা সাপ্লাই, মানে রিয়াল মাদ্রিদের ম্যাচের মতোই। কিন্তু আমি যে ব্যাপারটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে চেলসির দিক চিন্তা করেন আপনি, তারা লিগ কাপের ফাইনালে লিভারপুলের কাছে হারলো এই ওয়েমলি স্টেডিয়ামে, তারা হচ্ছে যে এইখানে ফাইনালে উঠতে পারতো, যেখানে এরকম মানে মোক্ষম সুযোগ তো আর আসে না যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যান সিটি ফেরত এসছে, তারা মেন্টালিও ডাউন থাকার কথা, এই সুযোগটা কাজে লাগানো। চেলসির এই সিজনে আসলে আর বাকি কিছু থাকলো না, মানে সিজনে আর অল্প কটা ম্যাচ আছে, এই কটা ম্যাচই চেলসির সব শেষ। এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ কারা হবে সেটা জানা যাবে আজ রাতেই। কভেন্ট্রি সিটি চ্যাম্পিয়নশিপের দল, যারা খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ওই ওয়েমলি স্টেডিয়ামে এই ম্যাচটা, এবং কভেন্ট্রি সিটি এবার চ্যাম্পিয়নশিপের রেসে বেশ ভালো মতো আছে। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ম্যাচটা যত সহজ বলে মনে হচ্ছে, আমার কেন যেন মনে হচ্ছে এত সহজ হবে না। এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কিন্তু হচ্ছে আপনার এবারের এই ম্যাচটার আগে তাদের কিন্তু টিমের মধ্যে ইনজুরি প্রবলেমও কিন্তু রয়েছে। এক হ্যারি ম্যাগুয়ের ছাড়া তাদের কেউ আসলে কোনো সেন্টার ব্যাক প্রপার ফিট না। এবং গতকালকে আমি একটা লেখা পড়ছিলাম যে এই বছর মেজর ইনজুরি ইনসিডেন্ট ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে হয়েছে 60টা। ক্যান ইউ ইমাজিন? মানে এই ম্যাচের আগেও ধরেন মেসন মাউন্ট তিনি নাই, আমারাবাদ নাই, অনেকে তো লম্বা সময়ের ধরে ইনজুরিতে আছে। একটা সিজনের মধ্যে আপনার যদি 60 বার কোনো প্লেয়ারদের হচ্ছে এরকম ইনজুরি হয়, ইটস ভেরি টাফ। এবং সেন্টার ব্যাক পেয়ারিং যে পরিমাণ চেঞ্জ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডে, সেটাই আসলে বলে দিচ্ছে কেন ইউনাইটেড এতগুলো শট ফেস করে, কেন আন্দ্রে ওনানা বারবার এত চাপে পড়েন। শেষ করি এই এফএ কাপের ব্যাপারটা একটা মজার স্ট্যাট দিয়ে। এই কভেন্ট্রি সিটির সাথে ম্যানচেস্টার ইউনাইটেড এফএ কাপে সবশেষ যেবার খেলেছিল, সেটা সম্ভবত 14 আর 3 17 বা এরকম 16-17 বছর আগে বোধ হয়। এবং সেই ম্যাচটায় এই টিমের একজন ফুটবলারই ছিলেন, জনি ইভান্স। তাকেই শেষ পর্যন্ত এখনও থাকতে হচ্ছে এই সিজনে। কীভাবে জনি ইভান্স এলেন ম্যানচেস্টার ইউনাইটেড, সেটা একটা চমক বটে। আপনার কাছে এফএ কাপের প্রেডিকশন জানতে চাই, ম্যানচেস্টার সিটির সঙ্গে কারা খেলবে এফএ কাপের ফাইনালে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.